জ্বর চলে আসে। আপনি এগুলো তো ফার্মের মুরগি। জি স্যার। ম্যান হলের যে পানিগুলো আছে না, এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? কালকে তিনি বলেছেন আমাদের ফার্মের মুরগি, আমরা ফার্মের মুরগি হয়ে তার পদত্যাগের জন্য এখানে এসেছি। আমি একজন মা, আমার সন্তান একজন মানুষ, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমার সন্তান, আমি কখনোই মুরগি না। আমি মিলন ভাইকে বলবো যে আপনি মনে হয় সাঁতার জানেন না, সাঁতার জেনে আপনিও স্টুডেন্টদের সাথে একটু সাঁতরিয়ে দেখান, তাহলে বুঝবেন যে কত কষ্ট করে তারা পরীক্ষা দিতে যাচ্ছে। আপনি কেমন শিক্ষামন্ত্রী? আমার মাঝে মাঝে আমি মনে হয় যে আপনি একজন মেন্টাল মন্ত্রী। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সায়েন্স ল্যাব অবরোধ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো বাংলাদেশ উত্তাল। শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে, আন্দোলন জমে উঠেছে এবং পরিস্থিতি নিশ্চিতভাবে বিএনপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, হয়তো আপনারা সুখবর পেতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে গোটা দেশ রণক্ষেত্র তৈরি হয়েছে। শেখ হাসিনা একসময় শিক্ষার্থীদেরকে বলেছিল কি মনে আছে? রাজাকার। আর এখন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মিলন সাহেব, তিনি শিক্ষার্থীদের ব্রয়লার মুরগির বাচ্চা বলেছে। আর এই একটা কথা বলার কারণে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, রাজপথ গরম করে উঠেছে এবং সকল শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি। দর্শক, আসলে একটা কথা বলার আগে হিসেব করে বলা দরকার। দর্শক, ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা চটেছে প্রচুর পরিমাণে এই শিক্ষামন্ত্রী মিলনের উপরে, যার কারণে এখন রাজপথে নেমে আসতেছে সাধারণ জনতা, শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের আত্মীয় স্বজন, মা বাবা। দর্শক, সবাই চাচ্ছে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের পদত্যাগ। তাহলে কি ইহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে এবার? দর্শক, সব কিছু খোলাসা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখেন, জনগণ যখন মাঠে নেমে আসে, যত বড় শক্তি হোক না কেন, সেই শক্তি নিঃশেষ হয়ে যায়। হাসিনার মতো এত বড় একটা শক্তিধর ক্ষমতাসীন একজন প্রধানমন্ত্রী, যিনি এতটাই শক্তিশালী ছিল, যার বিরুদ্ধে কথা বলতে গেলে একটা মানুষের অন্তরের ভিতরে কাঁপন শুরু হয়ে যেত, যার বিরুদ্ধে একটা কথা বলতে গেলে একটা মানুষের ভিতরে ঝড় শুরু হয়ে যেত, যার বিরুদ্ধে একটা কথা বললে, সকালবেলা কথা বললে রাত্রেবেলা সে গুম হয়ে যেত, এমন একটা ভয়ঙ্কর প্রধানমন্ত্রী ছিল, স্বৈরাচারী ছিল শেখ হাসিনা। সেই ভয়ঙ্কর, সেই স্বৈরাচারী শেখ হাসিনারও কিন্তু পতন হয়েছে, তাও আবার এই শিক্ষার্থীদের কারণে। এই রাজপথে যখন শিক্ষার্থী নেমে এসেছিল, তখনই কিন্তু সেই শেখ হাসিনার পতন হয়েছে। এখন আবার এই ইহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, তিনি এই যে একটা কথা বলেছে, আবারও সেই শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। শিক্ষার্থীদের কথা, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে তারপরে ঘরে ফিরব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেও কিছুই করতে পারছে না। যদিও বর্তমান সরকার জনাব তারেক রহমান হাসিনার মতো ফ্যাসিস্ট নয়। যদি তাই হতো, তাহলে এতক্ষণে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ শুরু হয়ে যেত, শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ শুরু হয়ে যেত। তা কিন্তু করছে না। তার মানে এখন আমরা বলবো বর্তমান সরকার জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে, যে দেখেন, যেহেতু শিক্ষার্থীরা, সাধারণ জনতা, শিক্ষার্থীদের মা বাবা এবং অনেকেই চাচ্ছে না যে শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে থাক। এখন আপনারা বিবেচনা করে দেখুন, শিক্ষার খাত যদি উন্নত করতে চান, দেশের সকল শিক্ষার্থীদের যদি ভালো শিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে অবশ্যই এমন একজন শিক্ষামন্ত্রী আমাদের সন্তানদের জন্য, আমাদের ভাইদের জন্য এমন একটা শিক্ষামন্ত্রীর দিন, যেই শিক্ষামন্ত্রীর কারণে আমাদের দেশের আমার সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। এখন তো সকল শিক্ষার্থীরা বলা অলরেডি শুরু করে দিয়েছে। একজন তো দেখলাম বলতেছে যে শিক্ষামন্ত্রীকে ম্যানহলের পানি খাওয়ানো দরকার। কেউ কেউ বলতেছে শিক্ষামন্ত্রীর মাথাটা পুরাটাই পাগল হয়ে গেছে, মাথাটা বিগড়ে গেছে, তাকে পাগলাগারোতে ভর্তি করে রাখা দরকার। তাহলে শিক্ষার্থীরাই যদি শিক্ষামন্ত্রীকে না চায়, সেই শিক্ষামন্ত্রী কি টিকতে পারবে? চলুন এই সকল বিষয় নিয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো আপনারা কি এই ইহসানুল হক মিলন বা শিক্ষামন্ত্রীকে
শিক্ষামন্ত্রীর চেয়ারে দেখতে চান, নাকি তাকে পদত্যাগ করে সে শিক্ষামন্ত্রীর চেয়ার ছেড়ে দেখ, এটা দেখতে চান? একটু কমেন্ট বক্সে জানাবেন। বলবেন নাসির ভাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আর যদি বলেন না পদত্যাগ চাই না, তাহলে বলবেন নাসির ভাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না। এইরকম একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সকলের কমেন্টের। তো চলুন তাহলে কথা না বাড়াই, মূল নিউজে একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো বাংলাদেশ উত্তাল। শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে, আন্দোলন জমে উঠেছে এবং পরিস্থিতি নিশ্চিতভাবে বিএনপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, হয়তো বা আপনারা সুখবর পেতে পারেন। দর্শক, সারা বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলো ঘেরাও ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঢাকার একটা অংশ অচল করে দিয়েছে, এমনকি প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, তার নিকটে কাজ পর্যন্ত প্রায় শিক্ষার্থীরা চলে গিয়েছে এবং পুলিশ ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানছে না। আলামত ভালো না, তারেক রহমানের আলামত ভালো না, ডক্টর এহসানুল হক মিলন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, তার আলামতও ভালো না। যদি তারেক রহমান দূরদর্শী হয়ে থাকেন, তাহলে বড় বিপদ থেকে রক্ষা পেতে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীকে অপসারণ করুন, তাকে পদত্যাগে বাধ্য করুন, তাকে পুরো মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়ে দেন, নতুন কাউকে, যোগ্য কাউকে শিক্ষামন্ত্রী নিয়োগ করেন। কারণ যেভাবে আন্দোলন জমে উঠছে, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। জাস্ট ইমাজিন, আমার তরুণ শিক্ষার্থীরা পুরো বাংলাদেশে আন্দোলন করছে, তারা ঢাকা অচল করে দিয়েছে, প্রধানমন্ত্রীর কাছাকাছি চলে গেছে, পুলিশকে তুই তাড়াতাড়ি করছে, কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশে আমার এই শিক্ষার্থীদের গায়ে পারলে হাত দেন না, লাঠিচার্জ করেন, টিয়ার শেল মারেন, দেখেন আপনার কি অবস্থায়। এই সাহস তারেক জিয়ার কেন? তারেক জিয়ার বাপের অনেক। শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার সক্ষমতার কারণে হাত দিলে অবস্থা বেগতিক হয়ে যাবে। এবং ভাগ্য ভালো, এহসানুল হক মিলন যা ঘটিয়েছেন এটা প্রধানমন্ত্রী করা নেই, একদম হাসিনার মতো অবস্থা। হাসিনা শিক্ষার্থীদেরকে না রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়েছিল, তার জবাব দিয়েছিল শিক্ষার্থীরা এই স্লোগান দিয়ে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটাই ছিল হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক বিদ্রোহ, যে আমরা হাসিনাকে দুচি না, হাসিনা সিডিআই, তুমি কে আমি কে, রাজাকার, এটা অর্থ ছিল। এখন আমাদের শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি, মুরগি বলেছেন, ফার্মের মুরগি বলেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীরা একই রকমের স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, মুরগি মুরগি, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, পোল্ট্রি মুরগি। আমাদের এই শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি, ফার্মের মুরগি বলে কটাক্ষ করবে শিক্ষামন্ত্রী, আর তিনি চেয়ারে বসে মন্ত্রীগিরি করবেন, আর এই দেশের শিক্ষার্থীরা আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণে। ছাত্রদল আন্দোলন নিয়ন্ত্রণ করবে, কিভাবে করবে? করুক না। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি বা ছাত্রদল নেতারা যদি এইসব আন্দোলন প্রতিহত করতে যায়, তাহলে থাপড়াই তাদের দাঁত ফেলে দিবে। আর যদি বোঝাতে যায়, তাদের চাইতে আমার এই ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা বেশি বোঝে। শুধুমাত্র এই বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়া না, আমি কিন্তু সর্বপ্রথম শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করেছিলাম। এখন পুরো বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। শুধু এই বৃষ্টির মধ্যে, জলাবদ্ধতার মধ্যে, বন্যার মধ্যে পরীক্ষা নিয়ে যে অমানবিক কাজ করেছেন, যে বিজ্ঞান বহির্ভূত কাজ করেছেন, শুধু এটা না, প্রশ্নে ভুল, মানে পুরো শিক্ষাখাতে একটা অস্থিরতা, বিশৃঙ্খলা, কোনো সমন্বয় নাই। ডিসি, ইউএনও বা বিভিন্ন পক্ষ নাকি পরীক্ষা নিতে চাপ দেয়, অথচ এটা ছিল শিক্ষামন্ত্রী একটা ইগো। তিনি তো কাজের কাজ কিছু করতে পারেন না, কিন্তু তার কিছু ইগো আছে। তিনি দ্রুত মানে শিক্ষাবর্ষ কমিয়ে আনবেন, অল্প সময়ের মধ্যে শিক্ষাবর্ষ শেষ করবেন। এক পর্যায়ে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, সমস্ত এসএসসি, এইচএসসি সবগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম একটা প্ল্যান আছে তার। এই জন্য তিনি এই গায়ের জোরে, আর তার ছেলেমেয়েরা তো বিদেশে পড়েন, আর এটা নিয়ে কেউ ফেসবুক পোস্ট দিলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার ফোন দিয়ে ফেসবুক পোস্ট ডিলিট করতে বলা হয়। বুঝতে পারছেন, এই শিক্ষা মন্ত্রণালয়ের ওটা অলরেডি ফেসিবাদী হয়ে গেছে, একটা ফেসিস্ট কাঠামো আমরা দেখতে পাচ্ছি। কারণ তাদের অনিয়ম নিয়ে লিখলে তখন পোস্ট ডিলিট করতে বলে, হুমকি দিয়ে। তো এইগুলো আমাদের এই তরুণ প্রজন্ম বুঝছে না। তোমাদের এই হুমকি আমাদের ইন্টারমিডিয়েটের তরুণ তরুণীরা, সিডিআই, বুঝছেন বাংলা? তো দর্শক, এখানে শিক্ষামন্ত্রী পদত্যাগের কোনো বিকল্প নেই, এটা আমি অনেক আগে থেকে বলছি, তার পদত্যাগ করা জরুরি। এই লোকের মধ্যে তেমন ক্রিয়েটিভিটি নেই। আমার কাছের লোক তো আমি জানি, অনেকটা সহজ সরল বা অ্যাভারেজ লেভেলের, ব্যতিক্রমী কিছু না। বয়স হয়েছে, দেখতে বোঝা যায় না, এই মন্ত্রণালয় চালানোর মতো সক্ষমতা তার নেই। তো দর্শক, আমার মনে হয় যেভাবে শিক্ষার্থীরা অনার অবস্থানে গিয়েছেন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ক্ষমা চাইলেও মনে হয় কাজ হবে না। কারণ পোল্ট্রি মুরগি টুরগি যা বলে ফেলেছেন, তারেক রহমান নিজে বাঁচতে এহসানুল হক মিলনকে সরিয়ে দিতে পারেন, সম্ভাবনা আছে এবং সরিয়ে দেওয়া উচিত। আমরা সে আহ্বান জানাই যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি মেনে আপনি এক্সাম্পল সেট করেন যে না, আমরা শিক্ষার্থীদের দাবি মানি, তরুণদের দাবি মানি, তারা দাবি করতে পারলে আমরা তার পাশে থাকি। কিন্তু হাততারামি করবেন, ভালো হবে না। অবশ্য ক্ষতি বিএনপির হবে, কারণ দাবি মানলেও এটা বিএনপির জন্য একটা দুর্বলতা, যে পোলাপান রাস্তায় নামলেই পদত্যাগ করতে হয়। এত ভয় নিয়ে কি দেশ চালানো যায়? আপনি উল্টাপাল্টা করবেন, দেশ চালাবেন কিভাবে? আরেকটা বিষয় স্পষ্ট, যে বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, তারা ক্ষমতা এসেছে, ভেরি গুড। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কোনো নির্দিষ্ট দলকে দুচ্ছে না। তারা বিএনপি হোক, জামাত হোক, আর আওয়ামী লীগ, উল্টাপাল্টা কিছু করলে তাকে কোনো ছাড় নেই। এনসিপি হোক, যেই হোক, উল্টাপাল্টা করলে কোনো ছাড় নেই।
এখন ছাত্র দলের লোকজন বলা শুরু করছে এই আন্দোলনে উস্কানি আছে, রাজনৈতিক উস্কানি। আরে ভাই, রাজনৈতিক উস্কানি, রাজনৈতিক দল জড়িত থাকলে সাপোজ এখানে কি শিবির ট্যাগ দিয়ে দমন করবেন, করেন পারলে। বাস্তবতা হচ্ছে এখন যদি আন্দোলনে রাজনৈতিক সমর্থন থাকে বা শিবির জড়িত থাকে, তাহলে তো আপনার জন্য আরো কঠিন অবস্থা, তাহলে তো আন্দোলন আরো জোরালো হবে। এখন শিবির থাকা বা রাজনৈতিক দলের উস্কানি থাকা তো মোটো অন্যায় নয়। এখানে পদত্যাগের দাবি রাজনৈতিক দল করতে পারে, ছাত্র সংগঠনগুলো করতেই পারে। আমি তো ওপেনলি করেছি, এখন তরুণ করছে, পুরো বাংলাদেশ করছে, শিক্ষার্থী অভিভাবকরা এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলের পাশে আন্দোলনরত এসএসসি পরীক্ষার্থীরা, এবং আমরা ডেইলি ক্যাম্পাসের ভিডিওতে দেখছি সরাসরি তারেক রহমানের প্রোগ্রামে এসএসসি পরীক্ষার্থীরা পুলিশের সাথে ধস্তাধস্তি, পুলিশ দড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে নানানভাবে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশকে তুই টাকা দিয়ে ধাক্কা দিয়ে আমাদের বাচ্চারা চলে যাচ্ছে। তো এই প্রজন্মকে আপনি কোনোভাবে থামাতে পারবেন না। এই প্রজন্মের যৌক্তিক দাবি মেনে নেওয়া ছাড়া আপনার সামনে আর কোনো উপায় নেই। সব দড়ি দিয়ে ধস্তাধস্তি করে কোনো লাভ নেই। আপনি বলেন যত তাড়াতাড়ি বলেন যে শিক্ষামন্ত্রীকে আমরা সরাবো, এটা যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি আপনি নির্বিঘ্নে দেশ চালাতে পারবেন, নইলে সামনে বিপদ আছে। আল্লাহ না করুক আওয়ামী লীগ কিন্তু যে কোনো আন্দোলনের মধ্যে সুযোগ নেবে। এখন আওয়ামী লীগ এইসব আন্দোলনের মধ্যে ঢুকে যদি কোনো একজন শিক্ষার্থীকে হত্যা করে দেয়, আল্লাহ না করুক, বা আওয়ামী কোনো পুলিশ, যেহেতু পুলিশের মধ্যে আওয়ামী লীগ আছে, একটা অঘটন ঘটায়, গুলি টুলি বা টিয়ার সেলে এসে মেরে ফেলে, তাহলে কি মনে করেন তারেক রহমানের চেয়ার থাকবে, প্রধানমন্ত্রীতে থাকবে? এটা জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটা হাসিনার ফেসিবাদী আমল নয়। দর্শক, বাংলাদেশি স্টুডেন্টদের ফার্মের মুরগি বলা এটা ক্ষমার অযোগ্য। এটার শাস্তি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন। আর ধরুন এটা হাসিনা আমলে এটা দফারফ হয়ে গেছে, এইসব কথা বলে কেউ টিকতে পারবে না। বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাওয়ের খবর পাচ্ছি, চট্টগ্রামের, রাজশাহী আরো বিভিন্ন জায়গায় আন্দোলন আরো তীব্র হচ্ছে। সায়েন্স ল্যাব অবরুদ্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এবং পুরো ঢাকা শহরের একটা অংশের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং ঐতিহাসিক সেই জুলাই আন্দোলনের সাথে একটা মিল খুঁজে পাচ্ছি। বিএনএস সেন্টার, সায়েন্স ল্যাব, ওইসব জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করছে, আবার 8 দফা দাবি দিচ্ছে। তো এতে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সমাধান একটাই, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ছাত্র শিবির থেকে বের হয়ে গেলেন সাদিক কায়েম। তিনি শুধু একাই বের হয়ে যান নাই, তিনি তার সাথে আরো 9 জনকে নিয়ে ছাত্র শিবির থেকে বের হয়ে গেছেন। এই বিষয়টি ডিটেলস আলোচনা করব। তার আগে আসুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি। এই ভিডিওটা হচ্ছে 12 জুলাই 2026 তারিখের। এদিন রবিবার ছিল। এইচএসসি পরীক্ষার দৃশ্য। সারা দেশে আপনারা জানেন বৃষ্টিতে প্রায় ঢাকা শহর অর্ধেকটা তলিয়ে গিয়েছিল, পানির নিচে ছিল। এমন অবস্থায় মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো ছুটি ঘোষণা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এইচএসসি পরীক্ষা ছিল এদিন। এই পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় বাতিল ঘোষণা করেন নাই, বন্ধ ঘোষণা করেন নাই। আর বন্ধ ঘোষণা না করার কারণে এই যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে গিয়ে তারা যে বিপাকে পড়েছে, কেউ ম্যানহোলের ভিতরে পড়ে গেছে, কোনো ছাত্রছাত্রী গর্তের ভিতরে পড়ে তাদের সমস্ত কাপড় চোপড় ভিজে গেছে, তাদের খাতা কলমগুলো নষ্ট হয়ে গেছে, তাদের প্রবেশপত্রগুলো নষ্ট হয়ে গেছে। এমনকি ওই ভিজা কাপড় চোপড় নিয়েই তারা পরীক্ষা দিতে গিয়ে পুরা 3 ঘন্টা পরীক্ষা দিয়েছেন। তাদের ওই নোংরা পানি, ঢাকা শহরের যে ম্যানহোলের পানি, তাদের শরীরেই শুকিয়ে গেছে। এইটার তাৎক্ষণিকভাবে হয়তো কোনো ক্রিয়া প্রতিক্রিয়া জানা যায় নাই, কিন্তু এই যে নোংরা পানি তাদের শরীরের সাথে শুকিয়ে গেছে, এতে অনেকের প্রচন্ড রকমের চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন কেন এই কাজ করলো? এদিন যদি পরীক্ষা বন্ধ ঘোষণা করা হতো এরকম একটা দুর্যোগকালীন সময়ে, কি এমন ক্ষতি হয়ে যেত? শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন এরা কি তাহলে তাদের নিজেদের হুকুমত এবং তাদের নিজেদের যে গুয়ার তুমি জিদ, এইটা বজায় রাখার জন্য এই কাজ করেছে? যে তাদের হেডম দেখানোর জন্য ছাত্রীদের পরীক্ষার্থীদের হেডম দেখিয়ে দিলেন যে দেখো আমরা কি পারি, আমরা চাইলেই তোমাদের নাকে কানে বর্ষি বাঁধিয়ে তোমাদেরকে ঘুরিয়ে নিতে পারি। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি কিছুদিন আগে একটা স্কুল পরিদর্শনে গিয়ে ছোট ছোট বাচ্চাদের বলেছেন না যে তোমরা জাইমা রহমানের সাথে রাজনীতি করবে? আপনি লিখে রাখতে পারেন, এই যে ছাত্রছাত্রীদের আপনি কষ্ট দিয়েছেন, এই 2026 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল, যারা এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে, এরকম হাঁটু সমান কোমর সমান পানির ভিতরে পরীক্ষা দিতে গিয়ে এরকম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, এরা জীবনে কোনোদিন, এই 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা জীবনে কোনোদিন ছাত্র দল করবে না, বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিএনপিও করবে না। এটি আপনি লিখে রাখতে পারেন। তাহলে এই যে বিএনপি এই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হলো, একটা সেশন থেকে এক ঝাঁক মেধাবী রাজনীতিবিদকে হারালো, এটা কে করেছে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন? আপনারা ভেবে দেখেছেন? বা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি এটা ভেবে দেখেছেন? অবশ্য আপনাদের এটা ভাবার সময় নাই, সুযোগ নাই, কারণ যেখানে আপনাদের দলের ভিতরে অসংখ্য গুপ্তচরে ভরে গেছে, ফজলুর রহমানের মতো একটা গিরগিটিকে যেখানে আপনি নমিনেশন দিয়ে এমপি বানিয়ে এনেছেন, সে এসে এখন আওয়ামী পারপাস সাফ করছে, এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের মসনদ আবার দখল করবে, আর এই ফজলুর রহমানকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে। এই ধান্দায় সে বিএনপি করেও সংসদে গিয়ে ভোট দিচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, আর রাস্তায় এসে সে পুরা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিচ্ছে।
তো এরকম গুপ্তচরকে যেহেতু আপনারা ধরতে পারছেন না, সেহেতু আপনাদের কে কোন পথে পরিচালনা করছে এটিও ধরার মতো সক্ষমতা আপনাদের রয়েছে বলে আপাতত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না। যাই হোক, এ বিষয়ে আর কিছু বলতে চাই না, যার বোঝার সেই বুঝবে সময় হলে। এখন আমরা সাদিক কায়েমের ওই বিষয়ে চলে যাই। এই ভিডিওটা একটু দেখুন। ডাকসু নির্বাচনের আগে ক্রীড়া সম্পাদক হিসেবে এটা একটা চ্যালেঞ্জিং ইশতেহার ছিল যে মাঠটা সংস্কার করা। বিসিবি থেকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে মাঠটা সংস্কার করার জন্য ফেব্রুয়ারির 10 তারিখে। কেউ জানে না এই 2 কোটি টাকার কাজ কোথায় আটকে আছে। এজন্য আমরা আজকে এই মাঠে এসেছি। মাঠে যেহেতু যথেষ্ট পানি আছে, আমরা কিছু দেশি মাছ নিয়ে আসছি। এই মাছগুলো এই পানিতে ছাড়বো, আমরা মাছ চাষ করবো। এই মাছ চাষের মাধ্যমে যদি কোনো অর্থ আসে তাহলে সেটা দিয়ে আমরা মাঠ সংস্কার করবো। এই ব্যান্ডটা আপনারা আপনাদের জন্য, ঠিক আছে? এই আপুরা এই ব্যান্ডটা আপনারা ইউজ করতে পারবেন, 2টা ব্যান্ড যাওয়া আসার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম আপু, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা আচ্ছা, পানি এবং যে সংকটগুলো এখন তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সিটি কর্পোরেশন এবং প্রশাসক সবার সাথে কথা বলছি। এই ডাকসুর যে বর্তমান রেজিস্ট্রার, তার আচরণের প্রতিবাদে আজ ডাকসুর নেতারা তারা কিন্তু মাছের পোনা এনে এখানে ছেড়েছে। এটা কিন্তু সাধারণ কোনো প্রতিবাদ নয়, এটা কিন্তু ওই যে জুতা দিয়ে থাবড়ালে পরে যে প্রতিবাদ করা হয় তার থেকেও বড় প্রতিবাদ এটা। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই খেলার মাঠের সংস্কার তো করেই নাই, উল্টো ডাকসু 2 কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছে নিজেদের উদ্যোগে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। এনে ট্রেজারারকে বলেছে যে আপনারা এই খেলার মাঠটাকে সংস্কার করেন, এখানে সামান্য পানি হলে পানি বেঁধে যায়, জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে ছাত্রছাত্রীদের প্রচন্ড কষ্ট হয়, আপনি এই মাঠ সংস্কার করেন। কিন্তু ওই যে ডাকসু যেহেতু শিবির প্যানেল এখানে জয়ী, তাহলে তাদেরকে ব্যর্থ প্রমাণ করতে হবে। টাকা নিয়েছে, কাজ করে নাই। তারা যুক্তি দিয়েছে যদি এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, যদি এটা সংস্কার করা হয়, তাহলে পিছনে যে সুইমিং পুল আছে ওটা ডুবে যাবে। তো আজ তো তাই ঘটেছে, আপনি সংস্কার করেন নাই, দুটোর একটাও তো বাঁচাতে পারেন নাই। সুইমিং পুলও ডুবেছে, আর কেন্দ্রীয় খেলার মাঠেও ডাকসু তারা সাঁতরিয়ে বেরিয়েছে এবং মাছের পোনা অবমুক্ত করেছে। এটা অত্যন্ত নোংরা মানসিকতা। এই নোংরা মানসিকতা থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত একটা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি বের হয়ে না আসে, এই জাতি কেমনে ভালো হবে, কেমনে এই জাতির ভাগ্য পরিবর্তন হবে? শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে এইখানে এই জলাবদ্ধতায় শামসুন্নাহার হল, ফজিলাতুন্নেসা হল, রোকেয়া হল, শহীদুল্লাহ হল, এই সমস্ত হলগুলোর সামনে প্রায় হাঁটু পানি হয়ে গেছে। ডাকসুর নেতারা তারা ওই নিজেদের কাজকর্ম সব ফেলে ছুটে বেরিয়েছে এ হল থেকে ও হল। সেখানে ছাত্রীদের জন্য মোমবাতির ব্যবস্থা করেছে, বিদ্যুৎ ছিল না, জেনারেটরের ব্যবস্থা করেছে, তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছে। এমনকি ছাত্রীদেরকে তারা আশ্বাস দিয়েছে যে আপনাদের জরুরি প্রয়োজনে বাইরে বের হবার জন্য এই হলের সামনে অল টাইম 2টি ভ্যান থাকবে, এই ভ্যানে আপনারা যেখানে খুশি যেতে পারবেন, নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম সারতে পারবেন, এটার জন্য আপনাদের কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না। এটা ডাকসুর পক্ষ থেকে করা হয়েছে। তাহলে ডাকসু তো ছাত্রছাত্রীদের কল্যাণেই এই কাজ করছে, তাহলে ডাকসু কারা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারা? যাই হোক, ডাকসু তাদের কাজ করে যাচ্ছে, ছাত্রছাত্রীরা মূল্যায়ন করবে তাদের কাজ। এখন সাদিক কায়েম এবং তার যে 9 জন সহকর্মী ছাত্র শিবির থেকে কেন বের হয়ে গেল এই বিষয়ে বলি। আসলে মূলত আপনারা জানেন যে ছাত্র শিবিরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে থাকা যায়, অর্থাৎ ছাত্র জীবন যেদিনই শেষ হয় সেদিনই তাদেরকে আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবির থেকে ছুটি দেওয়া হয়। কারণ ছাত্র শিবির ওই ছাত্র দলের মতো বা ছাত্রলীগের মতো সংগঠন নয়, এখানে আদু ভাই হয়ে থাকার কোনো সুযোগ নেই। সাদিক কায়েম তিনি ভিপি হয়েছেন, তার পড়ালেখা শেষ হয়ে গেছে, তাকে ছাত্র শিবির ভিপি থাকা অবস্থায় তাকে ছুটি দিয়ে দিয়েছে। এবং সর্বশেষ সাদিক কায়েমের কেন্দ্রের দায়িত্ব ছিল, তিনি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। তারই সহকারী ছিল, আপনারা জানেন যে কেন্দ্রীয় আন্তর্জাতিক সহ সম্পাদক ছিল ওই যে জিসান কুমিল্লার, যাকে ওই যে সালাউদ্দিন আহমেদ যিনি সংসদে বললেন যে ধর্ষণ, এটা তো মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, ব্যাপারে আর কোনো কথা শুনেন? পুরা নাটকটা সাজাতে গিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছিল। যাই হোক, সাদিক কায়েম তিনি এখন কি করবেন? তিনি ছাত্র শিবির থেকে যেহেতু তাকে ছুটি দেওয়া হয়েছে, তার ছাত্রত্বও শেষ, ছাত্র শিবিরে তার দায়িত্বও শেষ। বছরে 2বার ছাত্র শিবির এই কাজ করে থাকে, তাদের নিয়মিত ছাত্রত্ব শেষ হয়ে যায়, তাদেরকে সাম্মাসিক ভিত্তিতে ছুটি দেওয়া হয়। এখন সাদিক কায়েম হয়তো আজকালের ভিতরেই জামাত ইসলামে যোগদান করবেন এবং এরপর থেকে তিনি জামাত ইসলাম, যদি তিনি চান, না হলে তার মন যা চায় তিনি অন্য কিছু করতে পারেন। যেহেতু জামাত ইসলাম তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নাম ঘোষণা করেছে, সুতরাং আশা করা যায় সে জামাত ইসলামেই আসবে। জামাত ইসলামের সমর্থক ফরম থেকে আবার তাকে শুরু করতে হবে হয়তো। এরপর আস্তে আস্তে আরো উপরের দিকে যাবেন, অন্যান্য যে বাকি 8 জন আছে তারা সহ উপরের দিকে যাবেন। মূলত এই যে বেরিয়ে এসেছেন, এটা কিন্তু তিনি রাগ করেও বেরিয়ে আসেন নাই, বা তিনি শিবিরকে অপছন্দ করেও বেরিয়ে আসেন নাই। মূলত শিবিরের সিস্টেমের কারণেই, নিয়ম কানুন মেনেই তাদেরকে ছুটি দেওয়া হয়েছে এবং খুশি মনে তারা এখান থেকে থাকার কোনো উপায় ছিল না, তারা চাইলেও আর থাকতে পারবেন না। তারা যদি এখানে জোর করার কোনো সুযোগ নেই, তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। তারা এসে এখন হয় কর্মজীবনে প্রবেশ করবেন বা যার যেটা মন চায় সেইটা করবেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। দেখার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।